প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সারা পৃথিবীতে যে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং সেটা পৃথিবীর ৮০টা দেশের উপরে কিন্তু তারা এই দামটা অ্যাডজাস্ট করেছে, কিন্তু বাংলাদেশ এখনও করেনি। এবং আমরা দেখলাম যে সরকারের একজন প্রতিমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী, উনি বলেছেন যে প্রতিদিন ১৬৭ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে এই জ্বালানি খাতে, এবং তারপরেও সরকার দাম বাড়াচ্ছে না। সো দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেমের সঙ্গে দর্শক, এবং আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। কাশেম, স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই যে ১৬৭ কোটি টাকা প্রতিদিন অতিরিক্ত খরচ, তো এটা আসলে কিভাবে যাচ্ছে এই খরচটা? দেখেন, যে জ্বালানি প্রতিমন্ত্রী সঠিক কথাই বলেছেন, উনি যে হিসাবটা দিয়েছেন যে আন্তর্জাতিক বাজারে যুদ্ধের পরে কিন্তু জ্বালানি তেলের দাম ডাবল হয়ে গেছে। আমরা যে ক্রুড অয়েল যেটা আগে ইম্পোর্ট করতাম $65-67 পার ব্যারেল, সেটা এখন ১০০ থেকে $110 বা $12 উঠে গেছে। এবং আমরা যে আমাদের ইম্পোর্টের বড় অংশ হচ্ছে রিফাইন অয়েল, এবং রিফাইন অয়েল আমরা হচ্ছে যুদ্ধের আগে $86 পার ব্যারেল ইম্পোর্ট করতাম, এখন সেটা ১৫৫ থেকে $৬০-৬৫ পর্যন্ত উঠে গেছে। মানে দাম আন্তর্জাতিক বাজারে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু সরকার তো যে এখানে দাম বাড়ায়নি, ফলে এই বাড়তি দামটা পুরাটাই হচ্ছে সরকারের ভর্তুকি হিসেবে যাচ্ছে। এটা কি, এই যে আপনি যেটা বললেন যে রিফাইন বেশি ইম্পোর্ট করে, রিফাইন বাংলাদেশ কোথা থেকে ইম্পোর্ট করে ইউজুয়ালি? রিফাইনটা বেসিক্যালি হচ্ছে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর এসব জায়গা থেকেই বেশিরভাগ ইম্পোর্ট করে। কিন্তু আমরা যেখান থেকে ইম্পোর্ট করি তারা আবার ক্রুড অয়েলটা হচ্ছে মিডল ইস্ট থেকে নেয়। ফলে তারা হচ্ছে ক্রুড অয়েলটা ওইভাবে সাপ্লাই পাচ্ছে না, যথেষ্ট পাচ্ছে না। আবার হচ্ছে যে মিডল ইস্ট থেকে অন্য যেসব দেশ হচ্ছে ক্রুড বা রিফাইন অয়েল নেয়, তারাও তো এখন নিতে পারছে না। ফলে বাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছে, সরবরাহ সংকট, এবং সব দেশই তো কিনতে চাচ্ছে জ্বালানি, তো কেউ আসলে জ্বালানি ছাড়া চলতে পারে না। ফলে হচ্ছে যে টাকা থাকলেও অনেক সময় পাওয়া যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এই কারণেই হচ্ছে দামটা আরো অনেক বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা দেশই হন্যে হয়ে হচ্ছে তেল খুঁজতেছে, সে টাকা নিয়ে বসে আছে। এবং আমরা দেখেছি যে এই ইন্ডিয়া কিন্তু সম্প্রতি আপনার ডিজেল এক্সপোর্টটা, এটা তারা এডিশনাল ট্যাক্স বসিয়েছে। সো অনেক দেশ এক্সপোর্টটা তারা বন্ধ রেখেছে, যে এই মুহূর্তে তারা এক্সপোর্ট করতে দিচ্ছে। চায়নাও হচ্ছে ঘোষণা দিয়েছে যে তারা হচ্ছে আবার তাদের যে অনেক বেসরকারি রিফাইনারি আছে চায়নাতে, তারা কিন্তু হলো ক্রুড অয়েল রিফাইন করে এক্সপোর্ট করতে, বাংলাদেশও আনতো সেখান থেকে। চায়না সরকারও তাদের রিফাইনারিগুলোকে বলছে যে আপাতত এক্সপোর্ট না করতে। মানে প্রত্যেকে নিজের সিকিউরিটিটা আগে ইনশোর করে নিচ্ছে আর কি। রাইট। তো এই যে ধরেন যে সরকার বাড়াচ্ছে না, যেখানে আমি বললাম যে ৮০টার উপরে দেশ বাড়িয়েছে, বিকজ আপনার তো আর্থিক সক্ষমতা, এই ভর্তুকিটা সরকার এই চাপটা নিতে পারবে কিনা। তো বাংলাদেশের সিচুয়েশনটা কি? সরকার আসলে কেন বাড়াচ্ছে না, ১ টাকাও বাড়াচ্ছে না তেলের দাম? তো সরকারের আসলে নিশ্চয়ই এখানে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে। তো কি মনে হয় আপনার কাছে? দেখেন, এই বিষয়ে হচ্ছে জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সাথে আমরা বিভিন্ন সময় কথা বলেছি। ওনারা যেটা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হচ্ছে এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে সম্মতি দিচ্ছেন না। এটা হতে পারে যে তারা আসলে তো ফেব্রুয়ারির 18 তারিখে এই নতুন সরকার গঠন করছে, এবং তার 10 দিনের মাথায় 28 তারিখে এই যুদ্ধটা শুরু হয়েছে। এবং বিএনপি কিন্তু ক্ষমতায় এসে তারা হচ্ছে তাদের যে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া, দরিদ্রদের স্বস্তি দেওয়া, ফ্যামিলি কার্ড, এই কৃষি ঋণ মওকুফ, তারপরে হচ্ছে এই ধরনের বিভিন্ন পপুলার উদ্যোগ নিয়েছে। অর্থাৎ তারা হচ্ছে চেষ্টা করছে যে সাধারণ মানুষ বা সমাজের নিম্ন স্তরের মানুষ যেন একটু স্বস্তিতে থাকে, যেহেতু আমাদের ইনফ্লেশন রেটটা এখনও হাই, 10%-এর কাছাকাছি। তো এই অবস্থায় যদি জ্বালানি তেলের দাম বাড়ায়, তাহলে তো সারা দেশের মানুষ এফেক্টেড হবে। এবং সেটা হচ্ছে আপনার জ্বালানি তেলের দামের সাথে সব কিছুই আসলে সম্পৃক্ত। তেলের দাম বাড়লে পরিবহন কস্ট বাড়বে, ফলে হচ্ছে পণ্যের দাম বাড়বে, জিনিসপত্র সাধারণ চাল ডাল থেকে শুরু করে সব কিছুর দাম বাড়বে। আবার হচ্ছে তেলের দাম বাড়লে আপনার হচ্ছে বিদ্যুতের দাম বাড়াইতে হবে তখন, কারণ তখন বিদ্যুৎ উৎপাদনে তেল দিয়েও তো কিন্তু অনেকে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে বিদ্যুতের দাম বাড়লে আবার তার ইম্প্যাক্ট পড়বে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে। এটা একটা সাইকেল আছে, যেটা আমরা দেখছি কিন্তু অতীতে যখন হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আমাদের এখানে তেলের দাম বাড়তেছিল,
তো সরকার তো তখন জ্বালানি তেলে ভর্তুকি দেয় নাই, বিভিন্ন সময় অ্যাডজাস্ট করতেছিল এবং তার ইম্প্যাক্ট কিন্তু ইনফ্লেশনে পড়ছে, যেটা আমরা এখনও বহন করতেছি। তো এই একটা ওভারঅল একটা হচ্ছে ইকোনমিতে স্লোডাউন, প্রত্যেকটা সংসারে হচ্ছে একটা অর্থনৈতিক টানাপোড়েন তৈরি হবে, এরকম সিচুয়েশনটা তৈরি হবে। সরকার হয়তো দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে এরকম মানুষকে এই অস্বস্তির মধ্যে ফেলতে চাচ্ছে না, তারা নিজেরা হয়তো অন্য কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। রাইট, এই যে মানুষের কথা ভাবছে, এটাই আসলে তো যে কোনো ওয়েলফেয়ার সরকার সেটা ভাববে যে সাধারণ মানুষ যাতে স্বস্তি পায়। কিন্তু আবার ধরেন যে সরকারের যে আয় এবং ব্যয়ের বিষয়, তো সেখানে তো এক ধরনের যদি ভারসাম্যহীনতা ঘটলে আপনার সেটাও একটা ম্যাক্রো ইকোনমিতে এক ধরনের প্রভাব পড়ে। তো এখানে আসলে কিভাবে ব্যালেন্স করছে সরকার, বা ধরেন যে ইকোনমিস্টরা কি বলে এইসব সিচুয়েশনে আসলে সরকার কি করছে, কি করা দরকার? দেখেন, ইকোনমিস্টদের সাথেও আমরা বিভিন্ন সময় কথা বলছি, তারা যেটা বলছিলেন যে যুদ্ধের শুরুতে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছিল, তখন তাদের কেউ কেউ এরকম সাজেশন দিয়েছিল যে সরকার হয়তো তেলের দাম কিছুটা অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু সেটা হচ্ছে বাড়তি দামে যেটুকু ইম্পোর্ট হবে শুধু ওইটুকুর ক্ষেত্রে, মানে আগে থেকে যেটুকু আসে বা কম দামে যেটুকু আসে সেটুকু কম দামে সেল করা। তো সেক্ষেত্রে সরকারের হচ্ছে আপনার বাজেটে যে হচ্ছে একটা আর্থিক প্রেশার, সেটা হয়তো সরকারের তৈরি হতো না। কিন্তু আবার এটাও তো ঠিক যে ইনফ্লেশনটা বেড়ে গেলে ইনফ্লেশনটা কন্ট্রোল করাও আবার কিন্তু সরকারেরই দায়িত্ব। দেশের দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার যে এখন যে সোশ্যাল সেফটি নেট আছে, এটা দিয়ে কিন্তু আসলে দরিদ্র শ্রেণীকে সুরক্ষিত রাখা সম্ভব না। যেমন বয়স্ক ভাতা মাসে হচ্ছে 750 টাকা, এটা দিয়ে তো আসলে একটা দরিদ্র ফ্যামিলিকে সুরক্ষিত রাখা সম্ভব না যদি এখন তেলের দাম বাড়ায়। দেখেন যে এখন তেল মোটামুটি হচ্ছে আপনার প্রায় 70-80% দাম বাড়ছে। তো যদি তেলের দামটা এই পরিমাণ বাড়ে, তো এই যে ঈদ যাত্রা গেল বা এলো, পরিবহনেও ভাড়াও কিন্তু মিনিমাম হচ্ছে 70-80% বাড়বে। তো তাহলে পণ্যমূল্য আসলে কিন্তু অনেকটাই বাড়বে আর কি। তো প্রতি কেজি চালের দাম যদি শুধু তেলের দামের কারণে হচ্ছে যে 5 টাকা করে বেড়ে যায়, 5-7 টাকা, বা অন্যান্য আইটেমের দামও যদি একসাথে বাড়ে, তাহলে আমরা একবেলায় যে খাবার খাই সেখানে আসলে কিন্তু 8-10 টাকা বেড়ে যাবে। এটা কিন্তু অনেক পরিবারের পক্ষে সম্ভব না। এখন সরকারের আর্থিক সামর্থ্য যেটুকুই আছে পুরাটাই তো হচ্ছে দেশের মানুষের কল্যাণে ব্যয় হবে, কিন্তু তেলের দাম বাড়ালে এটা সরাসরি মানুষকে এফেক্ট করবে। অন্যদিকে যদি সরকার হচ্ছে তার হচ্ছে উন্নয়ন প্রকল্প কিছু কাটছাট করে, এটা কিন্তু সরাসরি মানুষের উপর ইম্প্যাক্ট ফেলছে না। মানুষ হয়তো দেখবে যে হ্যাঁ, এখানে একটা ব্রিজ হওয়ার দরকার ছিল, কিন্তু ব্রিজটা এখন হচ্ছে না, কিন্তু সে অ্যাজ ইউজুয়াল তো ব্রিজ ছাড়াই আপাতত চলছে, ওইভাবে সে চলতে পারবে। কিন্তু সরকারের যেটা প্রয়োজন, সরকারের হচ্ছে আপনার হলো অপচয় কমানো, বিভিন্ন খাতে যে অপচয় আছে, করাপশন আছে, সেগুলি দূর করা দরকার এবং কৃচ্ছ্রতা সাধন প্রয়োজন, এটা অর্থনীতিবিদরা বলছেন। কাশেম, আমরা আলোচনার শেষ দিকে এই যে তেলের দাম বাড়াচ্ছে না ফাইন আপনার, এবং সরকারের বিভিন্ন সময় বলছে যে কোনো ক্রাইসিস নাই, কিন্তু আমরা কিন্তু পাম্প স্টেশনগুলো দেখছি সেখানে প্রচুর ভিড় এবং অনেক পাম্প গতকালও বন্ধ ছিল। তো এখানে আসলে কি ঘটছে? মানুষ তো ওইটা জানতে চায় যে সাপ্লাইটা কি অবস্থা। যে এখানে হচ্ছে আমরা সরকারের কাছ থেকে যে তথ্য পাচ্ছি, তাতে হচ্ছে সরকার হলো ডিজেল সরবরাহটা স্বাভাবিক রাখার চেষ্টা করছে, যাতে গণপরিবহন নির্বিঘ্নে চলতে পারে, বাস ট্রাক এগুলি যাতে চলতে পারে। কিন্তু আমরা হচ্ছে অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে দেখছি যে এটা আসলে চাহিদার তুলনায় সরবরাহ সরকার বেশ নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করার কারণ হলো যে আমরা যদি দেখি যে যুদ্ধের পরে যে কয়টা জাহাজ আসছে সবই কিন্তু হচ্ছে যে ডিজেলবাহী জাহাজ, আমরা যতটা নিউজ পেয়েছি, কিন্তু অকটেন পেট্রোল নিয়ে কোনো জাহাজ বিদেশ থেকে ইম্পোর্ট হয় নাই অকটেন পেট্রোলের। এবং আমাদের হচ্ছে ইস্টার্ন রিফাইনারি যারা ক্রুড রিফাইন করে, সেখানে আমরা কিছু পেট্রোল অকটেন পাই, যেহেতু আমরা হলো ক্রুড ইম্পোর্ট করতে পারছি না এখনও, সে কারণে ওখান থেকে হচ্ছে আমাদের উৎপাদন কমে যাচ্ছে। গ্যাস উৎপাদন লোকালি হলো গ্যাস ফিল্ড থেকে হচ্ছে কনডেন্সেট উৎপাদন কমে যাচ্ছে। ফলে এখানে চাহিদার সাথে সরকারের মজুতের একটা ঘাটতি আছে, যেটা হলো দৃশ্যমান মনে হয় একটা ঘাটতি আছে, এবং এই ঘাটতি থাকার কারণে সরকার হচ্ছে এখানে চাহিদার তুলনায় কম পরিমাণ সরবরাহ করছে। আরেকটা জিনিস যেটা, এটা আসলে সারা দেশে কী পরিমাণ হয়েছে সেটা অনুমান করা কঠিন, কিন্তু আমরা গতকাল থেকে দেখছি যে সরকার যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ তেল
উদ্ধার করতেছে। মানে অনেকে মজুত করেছে। হ্যাঁ, অনেকে মজুত করে রাখছে। আবার একটা পেট্রোল পাম্পে দেখা গেল যে সে সাইনবোর্ড লাগায়া হচ্ছে সামনে আটকাই দিয়েছে যে কোনো তেল নাই, কিন্তু সেখানে অভিযান চালায় হচ্ছে 10,000 লিটার তেল কিন্তু পাওয়া আচ্ছা, গেছে। আচ্ছা। মানে এই পেট্রোল পাম্প মালিকরাও হচ্ছে তারা হলো এই সুযোগটা সুযোগটা নিয়ে তারা হচ্ছে ড্রামে গোপনে বিক্রি করছে, এবং খোলা বাজারে কিন্তু আবার তেল পাওয়া যাচ্ছে, যেখানে আচ্ছা। 200 টাকা বা 300 টাকা লিটারে কিন্তু খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে। ফলে মাঠ পর্যায়ে সরকারের যে ব্যবস্থাপনা সেখানে আরেকটু কঠোর হওয়া দরকার, এবং সেটা গতকাল থেকে সরকার কঠোর হতে শুরু করছে, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখলাম যে বিজিবি ডিপ্লয় করেছে এবং আরও একজন অফিসার প্রতিটা জি। পাম্পে তারা নিবে, এগুলোরই পার্ট হিসেবে। জি, ওকে, আবুল কাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসসি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।